মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার কাছে। আপনি ঢাকাই চলচ্চিত্রের ৯০-এর দশকের শেষ ভাগ ও ২০০০-এর শুরুর সময়টা ছিল ব্যাপক পরিবর্তনের। বাণিজ্যিক ছবির বাজার তখনও শক্তিশালী। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়, তারকা কেন্দ্রিক গল্প, অ্যাকশন, রোমান্স, নাচে ভরপুর নির্মাণ। সব মিলিয়ে এক ভিন্ন আবহ। সেই সময়েরই এক আলোচিত নাম মুনমুন। একদিকে জনপ্রিয়তা, অন্যদিকে বিতর্ক। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে তার ক্যারিয়ার যেন এক দ্বন্দ্বময় অধ্যায়। দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরে এসে পুরনো অশ্লীল সিনেমার নায়িকা তকমা নিয়ে মুখ খুলছেন তিনি। তার বক্তব্যে উঠে এসেছে সময়, প্রেক্ষাপট, ইন্ডাস্ট্রির ভেতরের রাজনীতি এবং ব্যক্তিগত ক্ষোভের নানা দিক। পরিচালক এহতেশামের হাত ধরে মৌমাছি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় আগমন ঘটে মুনমুনের। নবাগত হিসেবেই তিনি নজর কাড়েন। ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত একটানা কাজ করেছেন চলচ্চিত্রে। মাত্র ৬ বছরে প্রায় ৮০টির মতো সিনেমায় অভিনয়। সুমি, তুমি কেমন আছো? ভালো। সংখ্যাটা বলতে গিয়ে নিজেই বিস্মিত হন। বাণিজ্যিক ছবির সেই সোনালি সময়ে অ্যাকশন ধর্মী ও নাচ গানে ভরপুর চরিত্রে তাকে দেখা গেছে নিয়মিত। মুনমুনের দাবি, দর্শক তার নাম শুনেই হলে যেতেন। তিনি নিজেকে পরিচয় করিয়ে দেন অ্যাকশন নায়িকা হিসেবে, যিনি অভিনয়, ফাইট ও নাচে পারদর্শী। সে সময়কার অনেক জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। তার ভাষ্যে, যেই সময়ের কথা বলা হচ্ছে সেই সময় আমার নামে দর্শক হলে আসতেন। চলচ্চিত্র অঙ্গনে ২০০০-এর দশকের শুরুর দিকে অশ্লীলতা বিতর্ক প্রবল আকার ধারণ করে। কেমন আছো তুমি? নানা ছবি থেকে আপত্তিকর দৃশ্য বাদ দেওয়ার দাবি ওঠে। সেন্সর নিয়ে আলোচনা শুরু হয়, এমনকি তৎকালীন সরকারও কিছু পদক্ষেপ নেয়। এই সময়েই মুনমুনের নামও জড়িয়ে যায় অশ্লীল তকমার সঙ্গে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি সক্রিয় ছিলেন, তখন এ ধরনের উন্মুক্ত অশ্লীলতার জোয়ার ছিল না। বরং ২০০৬-৭ সালের দিকে এ প্রবণতা বেশি দেখা যায়, যখন তিনি ইন্ডাস্ট্রি থেকে সরে এসেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, কোন সিনেমায় তিনি অশ্লীল পোশাক পরেছেন, তার প্রমাণ কোথায়? তার দাবি, সে সময়কার প্রায় সব নায়িকাই একই ধরনের পোশাক পরতেন। আমি ভালোর ভালো, খারাপের কত খারাপ এবার নিশ্চয়ই বুঝতে পারছো। বাণিজ্যিক ছবির প্রয়োজনে খোলামেলা বা আধুনিক পোশাক পরা হতো, কিন্তু সেটিকে ব্যক্তিগত অশ্লীলতা হিসেবে দেখাটা অন্যায়। আমি দুঃখিত। আমি আনন্দিত। আপনার কোথাও লাগেনি তো? লেগেছে। মুনমুনের কথায় উঠে আসে পোশাক নিয়ে বিতর্কের প্রসঙ্গ। তিনি জানান, অনেক সময় নির্মাতারা তাকে নির্দিষ্ট পোশাক পরতে বাধ্য করতেন। আপনাকে হাফ প্যান্ট পরতেই হবে, আপনার রান না দেখলে দর্শক হলে ঢুকবে না, এমন কথাও শুনতে হয়েছে তাকে। তার দাবি, তিনি শখ করে সব পোশাক পরেননি, বরং বাণিজ্যিক ছবির বাজারের চাপে তা করতে হয়েছে। তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক হলো, একজন শিল্পী সিনেমা বানান না, তিনি কেবল অভিনয় করেন। যদি কোনো ছবিতে অশ্লীলতা থাকে, তার দায় পরিচালক বা প্রযোজকের, শিল্পীর নয়। তিনি বলেন, আমি তো সিনেমা বানাইনি কিংবা প্রযোজকও নই, আমি অভিনয় করেছি মাত্র। এই বক্তব্যের মধ্যে দিয়ে চলচ্চিত্র নির্মাণের কাঠামোগত বাস্তবতা তুলে ধরেন তিনি, যেখানে একজন অভিনেত্রীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত। মুনমুন তার সাক্ষাৎকারে
কাটপিস সংস্কৃতির প্রসঙ্গও তোলেন। তার দাবি একটি নির্দিষ্ট সময় থেকে ছবিতে আলাদা করে আপত্তিকর দৃশ্য যুক্ত করা হতো, যা মূল গল্পের সঙ্গে সম্পৃক্ত নয়। লক্ষ্মীটি, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন, একটি ছবিতে আলাদা দৃশ্য জুড়ে দিয়ে কাটপিস তৈরি করা হয়েছিল। এরপর এই পদ্ধতি ছড়িয়ে পড়ে এবং অনেক নির্মাতা বিশ্বাস করতে শুরু করেন এ ধরনের দৃশ্য যোগ করলেই ছবি হিট হবে। সুমি, সুমি, সুমি শোনো। আজ আমার চরম শিক্ষা হয়ে গেছে। আমি আর কখনো তোমার জন্য অপেক্ষা করব না। তার ভাষ্যে এরপর নির্মাতা প্রযোজকরা বলতেন, মুনমুনকে নাও কাটপিস লাগাও, অর্থাৎ তার জনপ্রিয়তাকে ব্যবহার করে বাণিজ্যিক সাফল্য টানার চেষ্টা করা হতো। এভাবে তার ছবিতেও অনাকাঙ্ক্ষিত দৃশ্য যুক্ত হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। এখানেই তিনি ফিল্ম পলিটিক্সের কথা বলেন। তার অভিযোগ, একটি মহল ইচ্ছাকৃতভাবেই তাকে অশ্লীল তকমা দিয়েছে। একই ধরনের পোশাক বা দৃশ্যে অন্যরা থাকলেও তার নাম বেশি উচ্চারিত হয়েছে। ইচ্ছে করছে এই বুকে থেকে আমি মরে যাই। হ্যাঁ রায়হান, হ্যাঁ। মুনমুনের বক্তব্যে লিঙ্গ বৈষম্যের প্রসঙ্গ উঠে আসে। তিনি দাবি করেন, একই ধরনের দৃশ্য বা ছবিতে কাজ করেও পুরুষ তারকারা তেমন ভাবে সমালোচিত হননি। তিনি উদাহরণ টেনে বলেন, কিছু জনপ্রিয় নায়কের ছবিতেও আপত্তিকর উপাদান ছিল, কিন্তু তাদের নাম অশ্লীল হিসেবে উচ্চারিত হয়নি। তার অভিযোগ, সে পুরুষ মানুষ বলে তার নাম পড়ে না, আর আমি মেয়ে মানুষ বলে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এ বক্তব্য চলচ্চিত্র জগতের ক্ষমতার কাঠামো ও সামাজিক দৃষ্টিভঙ্গির দিকে ইঙ্গিত করে, এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই, যেখানে নারী শিল্পীরা তুলনামূলক বেশি সমালোচনার মুখে পড়েন। ক্যারিয়ারের শীর্ষ সময়ে তিনি বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন। 1999 সালে মুক্তিপ্রাপ্ত লেডি অ্যাকশন ছবি বিশেষ সাফল্য পায় বলে জানান তিনি। তার ভাষ্যমতে সেই সাফল্যের পর পুরো ইন্ডাস্ট্রি তার দিকে ঝুঁকে পড়ে। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন। এত হিট ছবি উপহার দেওয়ার পরও সবাই বলতো, আমি অশ্লীল ছবির নায়িকা। এই অভিযোগ তার কণ্ঠে বিষাদের সুর এনে দেয়। ধীরে ধীরে মন বিষাদময় হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তিনি চলচ্চিত্র থেকে দূরে সরে যান। 2003 সালের পর থেকে তার চলচ্চিত্রে উপস্থিতি কমে যায়। একদিকে অশ্লীলতার বিতর্ক, অন্যদিকে ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা, সব মিলিয়ে কাজ করা কঠিন হয়ে উঠেছিল বলে জানান তিনি। শিল্পী সমিতিতে অভিযোগ জানিয়েও সন্তোষজনক সাড়া পাননি বলে দাবি করেন, বরং তাকে বলা হয়েছে বেশি খারাপ লাগলে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে। গত প্রায় 2 দশকে হাতে গোনা কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। 2019 সালে পদ্মার প্রেম ছবিতে অভিনয় করলেও তেমন আলোচনা হয়নি। সম্প্রতি রাগী সিনেমায় খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন তিনি। মুনমুন স্পষ্ট ভাষায় বলেন, আমি অশ্লীল না। তিনি স্বীকার করেন, তার অভিনীত কিছু ছবিতে আপত্তিকর উপাদান থাকতে পারে, কিন্তু সেটিকে তার ব্যক্তিগত পরিচয় হিসেবে ব্যবহার করা অন্যায়। তার মতে, সময়ের স্রোতে শিল্পীরা অনেক সময় পরিস্থিতির শিকার হন। একজন শিল্পী হিসেবে তার অবস্থান, তিনি কাজ করেছেন, পারিশ্রমিক নিয়েছেন, চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু ছবির সামগ্রিক নৈতিকতা বা নির্মাণ কৌশলের দায়ভার তার উপর চাপানো উচিত নয়। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে 90-এর শেষ ভাগ ও 2000-এর শুরুর সময়টি এখন পুনর্মূল্যায়নের দাবি রাখে। সেই সময়কার বাজার, দর্শক রুচি, নির্মাণ ধারা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সব কিছু মিলিয়ে যে প্রেক্ষাপটে ছবি তৈরি হয়েছে তা বর্তমান মানদণ্ড দিয়ে বিচার করলে অনেক বিতর্কই নতুনভাবে দেখা যায়। মুনমুনের বক্তব্য সেই পুনর্বিবেচনার একটি অংশ। তিনি চান তার কাজকে সময়ের প্রেক্ষাপটে দেখা হোক, শুধু অশ্লীল তকমায় আটকে না রেখে একজন অভিনেত্রী হিসেবে তার অবদান, পরিশ্রম ও জনপ্রিয়তাকে মূল্যায়ন করা হোক। দীর্ঘ নীরবতার পর তার এই খোলামেলা স্বীকারোক্তি ও আত্মপক্ষ সমর্থন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত দর্শক সমালোচকরাই নির্ধারণ করবেন, মুনমুন কি সত্যিই সময়ের বলি, নাকি বিতর্কের কেন্দ্রে থাকা এক সাহসী শিল্পী।